প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। কান্না করতে পারেন অপ্রয়োজনে, পরিস্থিতি ডিমান্ড করলে কান্না করতে পারেন, এমন যোগ্যতা সাধারণত অভিনেতা অভিনেত্রীদের থাকে, আর রাজনীতিবিদদেরও কারো কারো মধ্যে থাকে। মনের থেকে কান্না আসে না, বাট কান্না করতে পারেন। অনেকে বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও মাঝে মাঝে কান্না করতেন মানুষের দুঃখ কষ্টে। আমি মানুষের দুঃখ বুঝি, কষ্ট বুঝি, এরকম তিনি বলতেন। এবং বিএনপি দলীয় ইলিয়াস আলীর কথা, নেতা আমাদের মনে আছে, বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হয়েছেন আমরা জানি, এবং সম্ভবত তাকে খুন করা হয়েছে শেখ হাসিনার নির্দেশে। জিয়াউল আহসান, সেই সেনাবাহিনীর যে কসাই বুচার, জিয়াউল আহসান তাকে খুন করেন। তো ইলিয়াস আলীর পরিবারকে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তো তার আগেই শেখ হাসিনা জানতেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে ইলিয়াস আলীকে খুন করা হয়েছে। তারপরও শেখ হাসিনা তার শাড়ির আঁচল দিয়ে তার চোখের কোণা মুছেছিলেন, তার কান্না এসেছিল। ইলিয়াস আলীর অবুঝ বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছিলেন যে তিনি তাদের বাবার হারিয়ে যাওয়া বা গুম হওয়ার বিষয়টি দেখবেন। ইলিয়াস আলীর ওয়াইফকে, যিনি এখন সংসদ সদস্য বিএনপি দলীয়, তাকেও সান্ত্বনা দিয়েছিলেন। তো শেখ হাসিনাকে এরকম কান্না করতে করতে কখনো আমরা দেখেছি, আবেগ প্রকাশ করতে। তো অনেকে বলে থাকেন যে শেখ হাসিনা গ্লিসারিন ব্যবহার করতেন এ জাতীয় পরিস্থিতিতে, হতে পারে। আবার অভিনেতা অভিনেত্রী তারাও অনেকেই কান্না করতে পারেন না ন্যাচারালি, যারা তারা গ্লিসারিন ব্যবহার করেন। অনেক সময় গ্লিসারিনের ব্যবহার আছে কান্নায়। কিন্তু প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যেই কান্না দেখলাম একজন সংসদ সদস্যের, বিএনপি দলীয় নবনির্বাচিত সংসদ সদস্য, কুমিল্লা ৬ আসনের মনিরুল হক চৌধুরী, তাকে যেভাবে কান্না করতে দেখা গেল, সেটি মেকি না, সেটি আন্তরিক কান্না, এবং যেই কান্না অনেক মানুষকে কাঁদিয়েছে। কারণ মানুষ বুঝতে পারেন কোন কান্নাটি আন্তরিক, কোন কান্নাটি মেকি বা ভান করা। তো মনিরুল হক চৌধুরী অঝরে কাঁদলেন। একটি হোয়াটসঅ্যাপে একটি কনভারসেশনে পুরো সময়টাই তাকে কাঁদতে দেখা গেল। প্রকৃত আবেগ দিয়ে অন্তর থেকে যে কান্না আসে, সেই কান্না তাকে করতে দেখা গেল। কেন কাঁদলেন? একটি দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনায় 12 জন মানুষের মৃত্যু তার নির্বাচনী এলাকায়। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে বুঝেও ফেলেছেন আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি। আজ রোববার 22 মার্চ ভোরবেলা, ভোর 3টার দিকে কুমিল্লার পদুয়া এলাকায় পদুয়া রেল ক্রসিংয়ে একটি দুর্ঘটনা ঘটেছিল। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেল ট্রেন পদুয়া বাজার এলাকার রেল ক্রসিং দিয়ে পার হচ্ছিল। তখনই মামুন পরিবহনের একটি বাস হয়তো রেল লাইনে উঠে পড়ে। তখন বাস এবং ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে অকুস্থলে মারা যান 12 জন মানুষ। এদের মধ্যে 7 জন পুরুষ, 3 জন নারী এবং 2টি শিশু। আহত হয়েছেন 20 জনেরও বেশি, তারা বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। তো পুরো পদুয়ার বাজার, কুমিল্লা তথা বাংলাদেশের মানুষ ভারাক্রান্ত হৃদয়ে এই দৃশ্য অবলোকন করেছেন। কেউ ইউটিউব ভিডিওতে দেখেছেন, কেউ ফেসবুকে দেখেছেন, কেউ টিভিতে দেখেছেন। এটি দেখবার মতো কোনো দৃশ্য না, দেখা যায় না এই দৃশ্য। তো দুর্ঘটনার পরপর 3টি তদন্ত কমিটি গঠিত হয়েছে। রেলওয়ে বিভাগ 2টি তদন্ত কমিটি গঠন করেছে, জেলা প্রশাসন 1টি। তো এই কারণে এটি কুমিল্লা 6 আসন, সেই আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, সেই এমপি সাহেব বর্তমানে বাংলাদেশে নেই। ডাক্তার দেখাবার জন্য তিনি সিঙ্গাপুরে ছিলেন। তো সিঙ্গাপুর থেকে তিনি এই দৃশ্য জানতে পারেন, ভিডিও ক্লিপ দেখেন, তিনি আবেগাপ্লুত হন। আর আজ সকাল 10টার দিকে তিনি হোয়াটসঅ্যাপে কল করেন রেলমন্ত্রী শেখ রবিউল ইসলামকে। কল করে তিনি কান্না শুরু করেন অঝরে, এবং বলতে থাকেন যে 100 বছরে সেখানে অনেক দুর্ঘটনা ঘটেছে। তিনি হয়তো বুঝিয়েছেন অতীতে অনেক দুর্ঘটনা পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে ঘটেছে, একটিরও বিচার হয়নি। তিনি সেসব কথা বলছিলেন
এবং অতীতে সেই রেল ক্রসিংয়ের ব্যারিকেড নির্মাণের জন্য সরকারি মঞ্জুরিও হয়েছিল, সেই টাকা তছরূপ হয়েছে, আত্মসাৎ হয়েছে, সে কথাও তিনি বলেছিলেন। এবং তিনি রেলমন্ত্রীকে অনুরোধ করছিলেন যে আপনি সেখানে যান, আমি তো দেশে নেই, আমি কালকে ডাক্তার দেখিয়ে সঙ্গে সঙ্গে চলে আসব, এইভাবে কথা বলছিলেন এবং রেলমন্ত্রীকে অনুরোধ করছিলেন। রেলমন্ত্রীও তাকে বললেন যে আমি যাচ্ছি এক্ষুনি। তো প্রিয় দর্শক শ্রোতা, এইটি হলো আজকের দুর্ঘটনা, একদম তাজা। আর গতকাল রাত থেকে, অর্থাৎ ঈদের দিন রাত থেকে আজকের সন্ধ্যা পর্যন্ত এই সময়টুকুতে সারা দেশে 26 জন নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়, দেশের বিভিন্ন জায়গায়। কুমিল্লায় 12 জন, যেটি বলছিলাম এতক্ষণ, হবিগঞ্জে 4 জন, ফেনীতে 3 জন, কিশোরগঞ্জে 2 জন, সুনামগঞ্জে 2 জন, নওগাঁয় 1 জন, নাটোরে 1 জন এবং কক্সবাজারে 1 জন। সর্বসাকুল্যে 26 জন মানুষ মারা গেছেন। তারা সবাই ঈদ উদযাপন করবার জন্যে, প্রিয়জনের সঙ্গে মিলিত হবার জন্যে কোথাও যাচ্ছিলেন, ভ্রমণ করছিলেন, ট্রেনে কিংবা বাসে। তো তারা প্রিয়জনের সঙ্গে তাদের আর দেখা হয়নি, তাদের ইহলীলা সাঙ্গ হয়েছে। আর এর আগে 18 মার্চ বুধবার সদরঘাটে যেটি ঘটে গেল, লঞ্চ দুর্ঘটনা, ভয়ঙ্কর সেই দৃশ্য এবং হৃদয় বিদারক সেই ঘটনাটি। সেখানে বুধবার বিকেলে 5:30টার দিকে সদরঘাটের 14 নম্বর পন্টনের কাছে ঢাকা ইলিশা মানে ভোলা, ঢাকা ভোলা অঞ্চল রুটের আসা যাওয়া 5 নামে একটি লঞ্চ, সেই লঞ্চের ট্রলার থেকে যাত্রী তুলছিল লঞ্চটি মাঝ নদীতে। তখন লঞ্চটিকে ঢাকা দেউলা ঘোষেরহাট রুটের এমপি জাকির সম্রাট 3 নামে একটি লঞ্চ ধাক্কা দেয়। আর ধাক্কা দিলে 2 লঞ্চের মাঝখানে পিষ্ট হন 2 জন মানুষ। একজন নদীতে পড়ে যান, বাবা, আর ছেলে পিষ্ট হয়ে তাৎক্ষণিকভাবে মারা যান। সোহেল মারা যান, আর বাবাকে খুঁজে পাওয়া যায়নি। বাবার লাশটি সেখানে, মিরাজ ফকিরের কথা বলছিলাম, দুঃখিত প্রিয় দর্শক, বাবা মিরাজ ফকির লঞ্চ থেকে ধাক্কা খেয়ে পড়ে যান পানিতে, তাকে আর পাওয়া যায়নি 48 ঘন্টায়। আর তার ছেলে 22 বছর বয়সী সোহেল ফকির, তিনি অকুস্থলেই মারা যান। আর সোহেল ফকিরের স্ত্রী ভয়াবহভাবে আহত হন এবং তিনি হসপিটালে আছেন। তো পরবর্তীতে মিরাজ ফকিরের লাশও পাওয়া গিয়েছে। ইতিমধ্যে সোহেল ফকিরকে সমাহিত করা হয়েছে বরিশালের হিজলা উপজেলায়, নিজ গ্রামে, নিজ বাড়িতে। 48 ঘন্টা বা 50 ঘন্টা পর তার বাবার লাশও পাওয়া যায়। তার বাবার লাশ ছেলের লাশের পাশে 2 দিন পর কবরস্থ করা হয়। তো এই মর্মন্তুদ লঞ্চ ঘটনার পরেও তদন্ত কমিটি গঠিত হয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই জাতীয় দুর্ঘটনাগুলো যখনই ঘটে তদন্ত কমিটি গঠিত হয় এবং অনির্দিষ্ট কাজ পর্যন্ত সেটি তদন্ত চলে। পরবর্তীতে কি হয় আমরা জানি না। সম্ভবত তদন্ত কমিটি ঠিকঠাক কাজ করছে কিনা এটি দেখবার জন্য আবার তদন্ত কমিটি গঠন করতে হয়। সেই কমিটির পেছনে বোধহয় আরেকটি তদন্ত কমিটি গঠিত হয়। এই 2টো কমিটি কেন কাজ করছে না বা রিপোর্ট দিচ্ছে না কেন? যেটি আমরা সাগর রুনি হত্যাকাণ্ডে এই দেশে দেখেছি। কত শতবার তদন্ত কমিটি যথাসময়ে রিপোর্ট দিতে পারেনি, দিচ্ছে না রিপোর্ট, সময় বাড়িয়ে নিচ্ছে, টাইম প্রেয়ার দিচ্ছে। তাতে করে এই দুর্ঘটনাগুলোর জন্য যারা দায়ী তারা কখনো বিচারের মুখোমুখি হন না। খুব রেয়ার কেস সিনারিও এটি, হন না বললেই চলে। এবং সেটিও বছরের পর বছরে আমরা ভুলে যাই, কি হয় পরে আমরা জানিও না, ফলো আপ করতে পারি না কি হয়। আরও নতুন দুর্ঘটনা চলে আসে, নতুন ঘটনা ঘটে যায়। তো এইটি দেখতে দেখতে আমরা আসলে অভ্যস্ত এবং আমরা সহিষ্ণু হয়ে পড়েছি। আমাদের সহিষ্ণুতা আমরা ডেভেলপ করেছি, আমাদের কিছু আর যায় আসে না এখন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই দুর্ঘটনাগুলো নিছক দুর্ঘটনা না, আসলে এগুলো একেবারেই হত্যাকাণ্ড। কেন বলছি হত্যাকাণ্ড? কারণ বেশিরভাগ ঘটনা ঘটেছে কর্তব্য অবহেলা এবং দায়িত্বহীনতা, অসতর্কতা, এইসব কারণে ঘটনাগুলো ঘটছে। আর যারাই যানবাহন চালাবার মতো এরকম ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত আছেন কিংবা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন, গুরুত্বপূর্ণ কাজ, তারা
বেশিরভাগ সময় দেখা গিয়েছে দু একটি তদন্ত কমিটির রিপোর্ট যা আমরা যদি পেয়েছি অতীতে, তাহলে দেখা গিয়েছে কর্তব্য অবহেলা, কেয়ারলেসনেস, ইরেসপন্সিবিলিটি, এই বিষয়গুলো কাজ করেছে। আর সেই সবের জন্যে জবাবদিহিতার আওতায় আসতে হয়নি খুব বেশি লোককে। আর অনেক সময় দেখা গিয়েছে কারো বিরুদ্ধে যদি জেল হয়েছে বা জরিমানা হয়েছে, বা সরকার ভাবছে জরিমানা করবে, জেল দেবে, কিংবা আইন কঠোর করবার চেষ্টা করবে, তখন আবার আন্দোলন সংগ্রাম হতে দেখেছি আমরা। কারণ প্রতিটি সেক্টরে আজকাল নানা রকম সমিতি, প্রতিটি সেক্টরে নানা রকম সমিতি হয়, সমিতি হয়েছে, শ্রমিক সমিতি, মালিক সমিতি। আর সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমিতিগুলোর চেহারা পাল্টে যায়। আগে ছিল লীগ, শ্রমিক কল্যাণ লীগ, শ্রমিক লীগ, মালিক লীগ, যত রকমের সমিতি আছে লীগ। আর এখন সেটি সঙ্গত কারণেই সরকার বদল হয়েছে, এখন বিএনপি সরকার ক্ষমতায় আছে, সবগুলো সমিতির নাম পাল্টে যাবে, দল হয়ে যাবে লীগের পরিবর্তে, হয়ে গেছে ইতিমধ্যে। তো যেটি হয়, এই সমিতিগুলো যখনই সরকার ল এনফোর্স করবার চেষ্টা করে, যদিও আমাদের দেশের সরকার আন্তরিকভাবে কখনোই সেই কাজটি করেনি, করবার চেষ্টা করেনি, যদি দু একটি ক্ষেত্রে চেষ্টা হয়েছে, সেইটিও রুখে দিয়েছে এই শ্রমিক সমিতিগুলো, মালিক সমিতিগুলো। এবং যেহেতু তারা সরকারি দল করে, তাই তাদের সরকারে একটি প্রভাব থাকে, সরকারও এটি কোনোভাবে পাবলিককে আইওয়াশ করে কোনো রকমে একটি গোজামিল দিয়ে পরিস্থিতি থেকে নিষ্কৃতি পায়। ফলে প্রকৃত অর্থে এই দুর্ঘটনাগুলোর জন্য যারা দায়ী, কখনোই তাদের বিচারের মুখোমুখি হতে হয়নি, সেভাবে জবাবদিহিতার আওতায় আসতে হয়নি। আর দুর্ঘটনাগুলো কখনো বন্ধ হয়নি বা কমেনি, বরং বেড়েই চলেছে। তাই এখন যারা সরকারে আছেন তাদের কাছে বলবো, বিশেষভাবে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, 17 বছর আপনি এমন একটি জায়গায় ছিলেন যেখানে দুর্ঘটনা সচরাচর ঘটে না, ঘটতো না, এবং যদি ঘটতো কোনো কারণে সেটি কর্তব্য অবহেলা, দায়িত্বহীনতা, অসতর্কতা এগুলো থাকতো না, অন্য কোনো কারণে হতো, এমন কোনো কারণ যেটি মানুষের নিয়ন্ত্রণের বাইরে। আর সেখানে ট্রাফিক কন্ট্রোল সিস্টেম কীরকম, লোকেরা কিভাবে সব কিছু নিয়ন্ত্রণ করেন, রাজনৈতিক হস্তক্ষেপ নেই এইসব বিষয়, সেগুলো সম্পর্কে প্রধানমন্ত্রী জানেন। তাই এখন যেটি দরকার, পলিটিক্যাল উইল দরকার, রাজনৈতিক সদিচ্ছা দরকার, আর কিছুই দরকার নেই। রাজনৈতিক সদিচ্ছার পরিচয় দিতে পারলে সরকার কঠোর ব্যবস্থা নিতে পারবেন এই দুর্ঘটনাগুলোর জন্য যারা দায়ী, যারা দুর্ঘটনাগুলো ঘটান তাদের বিরুদ্ধে, এবং সেভাবে ভবিষ্যৎ দুর্ঘটনা রোধ করা যেতে পারে। আর ঈদের মতো উৎসবে প্রিয়জনদের সঙ্গে মিলিত হবার আনন্দ যখন মানুষের আকাঙ্ক্ষা, চূড়ান্ত লক্ষ্য, তখন মাঝপথে তাদের লাশ হয়ে যেতে হবে না। আর এই দুর্ঘটনা আমাদের দেখতে হবে না, এমপি মনিরুল হক চৌধুরীদের আর এইভাবে কান্না করতে হবে না। সো সরকারকে বলবো, সরকারের সংশ্লিষ্ট বিভাগকে বলবো, শেখ রবিউল ইসলামকে বলবো, মন্ত্রী, শুধু দুর্ঘটনাস্থল দেখে এসে লাভ হবে না, দয়া করে এমন কিছু করুন যাতে এগুলো বন্ধ হয় প্রকৃত অর্থেই। এবং আবার বলছি, রাজনৈতিক সদিচ্ছা খুব দরকার এখানে। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবার জন্য।